আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। বাবরি মসজিদ নামে ভয়ঙ্কর জালিয়াতি হচ্ছে পিছনে। মানে এই যে হুমায়ুন কবির যে বাবরি মসজিদ করবেন, সেই বাবরি মসজিদের পিছনে যে জালিয়াতি হচ্ছে সেটা এবার সর্বসম্মুখে এসে, চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো, যেটা শুনলে আপনারা চমকে যাবেন বন্ধুরা। এবার মুখ খুললেন মেদিনীপুরের কারি আবদুল্লাহ। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে এই যে বাবরি মসজিদ, মানে হুমায়ুন কবির কে, ইনি কে, তাই না? যার নাম শুনে সমস্ত মুসলিমরা একসাথে এই বাবরি মসজিদ নামে ওনারা কিন্তু টাকা দিতে শুরু করে দিয়েছেন। ইভেন এই বাবরি মসজিদের নামে কিন্তু বহু টাকা জমাও হয়েছে। আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি, আপনারা একটু শুনুন মনোযোগ দিয়ে, অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা। হুমায়ুন কবিরের বাবরি মসজিদের নামে ভয়ঙ্কর জালিয়াতির অভিযোগ। হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ট্রাস্টের নাম করে কিউআর কোড জালিয়াতির অভিযোগ। বুঝতে পারছেন? এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে মুর্শিদাবাদের সাইবার ক্রাইম থানায়। মানে কিউআর কোড যে দেওয়া হয়েছে, যেখানে টাকা তোলা হচ্ছে যার মাধ্যমে, সেই টাকা তোলাটাই পুরোটাই জালিয়াতি, ভাওতাগিরি। ভারতীয় ন্যায় সংহিতা 336, 388 ও 61(2) ধারায় দায়ের এফআইআর হয়েছে, মানে এফআইআর দায়ের করা হয়েছে, যেখানে 10ই ডিসেম্বর বিকেলে সাইবার ক্রাইম থানায় হুমায়ুন কবিরের সংস্থা ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল শেখের লিখিত অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগকারীর দাবি 9 ডিসেম্বর থেকে ট্রাস্টের তথ্য ডুপ্লিকেট, বুঝতে পারছেন, ডুপ্লিকেট করে নকল কিউআর কোড তৈরি করা হয়। বিভিন্ন কিউআর কোড থেকে পাওয়া গিয়েছে 3টি ব্যক্তির নাম। অভিযোগকারীর দাবি এই 3 ইউপিআই নম্বরের সঙ্গে ট্রাস্টের কোনো যোগসূত্র নেই। উল্লেখ্য, মুর্শিদাবাদের রেজিনগরের 12 নম্বর জাতীয় সড়কের ধারে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, মানে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের, সেখানে কিন্তু স্থাপিত হয়েও গিয়েছে। তারপরও একদিকে যেমন হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদ এলাকার পাশের জমিতে দেখা গিয়েছে স্তূপাকার ইট ও অন্যান্য নির্মাণ সামগ্রী, তেমনি রীতিমতো মেশিন আনিয়ে, বুঝতে পারছেন, মেশিন আনিয়ে চলে দানের টাকা গোনার কর্মযোগ্য। আপনাদের সামনে একটি আমি রেকর্ডিং শেয়ার করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে কত টাকা, মানে শুধুমাত্র বাবরি মসজিদ নামে যে টাকাগুলো জমা করা হয়েছে, সেই টাকা গোনার জন্য লোক রাখা হয়েছে। আর সে একটা দুটো নয়, অনেকগুলো লোক রাখা হয়েছে। মানে বুঝতে পারছেন কতগুলো টাকা সেখানে জমা পড়েছে। দেখুন, এর মধ্যে হুমায়ুন কবির দাবি করেন মসজিদের জন্য দান হিসাবে জমা পড়েছে 3 কোটি টাকা। মোট 12টি ট্রাঙ্ক ও বস্তায় দানের টাকা জড়ো করা হয়। বাবরি মসজিদের জন্য দানের টাকা গুনতে 30 জন লোককেও নিয়োগ করা হয়। একদিকে নগদে দান, সেই সঙ্গে ব্যাংকের কিউআর কোডের মাধ্যমে জমা পড়ে টাকা। কেউ নগদ টাকা দিচ্ছে, কেউ আবার কিউআর কোডের মাধ্যমে টাকা দিচ্ছে। 2 কোটি 10 লক্ষের বেশি টাকা ব্যাংকে জমা পড়েছে বলে দাবি করেন হুমায়ুন কবির। সৌদি আরব, মালয়েশিয়া, মানে এই টাকাগুলো পড়েছে। বাংলাদেশ থেকেও নাকি দান বাক্সে জমা পড়ে টাকা। বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা নাকি জমা পড়েছে দান বাক্সে। জানা যায় 12টি ট্রাঙ্ক বস্তা মিলিয়ে মোট 57, বুঝতে পারছেন, 57 লক্ষ টাকা মেলে দান বাক্স থেকে। ওদিকে কিউআর কোডের মাধ্যমে মেলে 2 কোটি 47 লক্ষ টাকা। এখন সেই কিউআর কোড নিয়ে জালিয়াতির অভিযোগ দায়ের করা হয়েছে, কারণ বলা হচ্ছে যে এই কিউআর কোডের মাধ্যমেই নাকি টাকা, মানে হয়েছে গিয়ে, ঠিক আছে, সমস্তটাই হয়েছে জালিয়াতি। যেখানে দেখুন যে, এবার আপনাদেরকে বলি যে কি বলছেন। এই যে মেদিনীপুরের কারি আবদুল্লাহ কি বলছেন, বাবরি মসজিদের প্রস্তাবিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে ঘিরে নবাবের শহরে এখন
চরম হারে শোরগোল। অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, সৌদি আরব থেকে কেউ সেই অনুষ্ঠানে না এলেও দুজনকে সৌদি আরবের ধর্মগুরু হিসেবে পরিচয় দিয়ে মঞ্চে তোলা হয়েছিল। আমাকে সৌদি আরবের অতিথি বলা হয়। বুঝতে পারছেন জালিয়াতিটা? এই ঘটনা সামনে এনেছেন মঞ্চে ওঠা দুই কারি, হ্যাঁ, মানে কারির মক্কার ইমাম হিসেবে ওনারা প্রচারিত একজন। তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি সৌদি আরবের নন, বরং পূর্ব মেদিনীপুরেরই বাসিন্দা। তার নাম কারি আবদুল্লাহ। এক ভিডিও বার্তায় এই কারি আবদুল্লাহ বলেন, আমি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। আমাকে মঞ্চে তুলে সৌদি আরবের মেহমান অতিথি বলে ঘোষণা করা হয়। আমি এই ঘোষণা শুনে স্তম্ভিত হয়ে পড়ি, কারণ উনি তো সৌদি আরবের নন, তাই না? উনি মেদিনীপুরেরই বাসিন্দা। ওনাকে যদি হঠাৎ করে সর্বসামনে পরিচিত করা হয় যে উনি সৌদি আরব থেকে এসেছেন, উনি আমাদের বিশেষ অতিথি, তাহলে উনি তো চমকাবেন না। উনি ঠিক সেইভাবে অবাক হয়ে তাকাচ্ছেন সকলের দিকে, উনি পুরো স্তম্ভিত। ওদের বোঝানোর চেষ্টা করি, যদিও ইটিভি ভারত এই ভিডিওর সততা যে মিডিয়া আছে সে মিডিয়া কিন্তু বলছে সততা যাচাই করেনি। তবে মঞ্চে সৌদি ধর্মগুরুর পোশাকে যাকে দেখা গিয়েছিল তিনি ওই ভিডিওর ব্যক্তি একই বলে মনে করা হচ্ছে। 6ই ডিসেম্বরে এই অনুষ্ঠানের ফলো করে প্রচার করা হয়েছিল যে 6ই ডিসেম্বরে যে অনুষ্ঠানটি হয়েছিল সেই অনুষ্ঠানে এটা প্রচার করা হয়েছিল যে সৌদি আরব থেকে দুই কারি আসছেন। মঞ্চে তাদের আরও ধর্মগুরুর পোশাকে দেখা গিয়েছিল। তখন অনেকে কিন্তু সন্দেহ করেন। ঘটনার 4 দিন বাদে আয়োজকদের সূত্রে জানা যায় কর্মসূচিতে সৌদির কারি সেজে যারা যোগ দিতে এসেছিলেন তাদের একজন মুর্শিদাবাদের এবং অপরজন ছিলেন মেদিনীপুরের বাসিন্দা। হুমায়ুন কবির বলেন এটা একটা চক্রান্ত। হুমায়ুন কবির দাবি করেছেন যে এটা একটা চক্রান্ত যেখানে আমাকে ফাঁসানো হচ্ছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চরম বিড়ম্বনায় পড়েছেন অনুষ্ঠানের আয়োজক হুমায়ুন কবির। বুঝতে পারেন? তার বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের একাংশ প্রতারণার অভিযোগ এনে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। হুমায়ুন কবির অবশ্য নিজের দায় অস্বীকার করেছেন। হুমায়ুন কবির অবশ্য নিজের দায়টিও কিন্তু উনি অস্বীকার করেছেন। তার অভিযোগ তিনি নিজেই প্রতারণার শিকার হয়েছেন এবং তাকে ঠকানো হয়েছে। কি আজব না? অনেকে বলছে যে কিউআর কোডের মাধ্যমে এটা পুরো জালিয়াতি হচ্ছে, যেটা হুমায়ুন কবিরই করছেন, এই বাবরি মসজিদের নামে জালিয়াতি হচ্ছে। এবার হুমায়ুন কবির সর্বসম্মুখে এসে বলছেন যে আমাকে ঠকানো হচ্ছে। হুমায়ুনের কথায় ভরতপুরের ইউসুফ বলে আমার এক পরিচিত, সে এই ব্ল্যান্ডার করেছে। সে বলেছিল যে সৌদির দুজন গুজরাতে আছে, ও কাউকে সাজিয়ে নিয়ে এসেছে, আর তার দায় আমার না। এটা হুমায়ুন কবির বলছেন তার দায় কিন্তু আমার না, এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত করা হচ্ছে। এই ঘটনায় একদিকে যেমন গুরু হয়েছে, বলছে যে এই ঘটনার মধ্যে একদিকে যেমন শুরু হয়েছে অভিযোগ, পাল্টা অভিযোগ, তেমনি ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগেও তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বুঝতে পারছেন? যেখানে দেখুন যে এতগুলো টাকা উঠেছে, কোটি কোটি টাকা এই বাবরি মসজিদ নামে জনতা বা মানুষ দান দিয়েছে, তাই না? যেখানে দেখুন বাংলাদেশ থেকে, মালয়েশিয়া থেকে, সৌদি আরব থেকে, বিভিন্ন বিভিন্ন দেশ থেকে এই টাকাগুলো এসছে। সেখানে বলা হচ্ছে এই টাকার আড়ালে চলছে কি জালিয়াতি। যেখানে এবার সবচেয়ে বড় কথা হলো যে হুমায়ুন কবিরই কিন্তু এবার সেটাকে অস্বীকার করছেন। যাই হোক, আপনাদের কাছে শেয়ার করলাম। অবশ্যই আপনারা নিজেদের মূল্যবান মতামত দেবেন। আর অবশ্যই আপনাদের কি মতামত যে এই যে বাবরি মসজিদ, যেখানে সত্যি কি জালিয়াতি হচ্ছে, যে সমস্ত কিছু সামনে আসছে তার ভিত্তিতে তো আমরা বলতেই পারি যে কিছু একটা হচ্ছে, তাই না? এখানে দেখুন
প্রকাশ্যে এলো পার্থর আসল সম্পত্তির খতিয়ান কি কি আছে জানলে আমরা আপনারা চমকে যাবেন। দেখুন, বলছে 2.5 বছর জেলে কাটিয়ে মুক্তি পেয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার গ্রেপ্তারের আগের রাতে বান্ধবীর টলিগঞ্জ আর বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল স্তরে স্তরে সাজানো টাকা আর প্রচুর সোনার গয়না। কোন ফ্ল্যাটে বেশি টাকা আছে তা নিয়ে তদন্তকারীরাও তখন কিন্তু বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। আর এবার সামনে এলো পার্থ চট্টোপাধ্যায়ের আয় সম্পত্তির সরকারিভাবে জমা দেওয়া খতিয়ান। কয়েক বছরে কমেছে পার্থর আয়। হলফনামায় হিসাব দেখা যাচ্ছে বছরের পর বছর পার্থর আয় কমতেই থেকেছে। বুঝলেন, 2015 থেকে সেগুলো আয় ছিল যেটা আপনারা শুনলেও অবাক হবেন যে 2015 থেকে সেগুলো ছিল গিয়ে তার 8,37,000 2016 থেকে 17 কমে দাঁড়িয়েছে 7,30,738 টাকা। 2017 থেকে 18 আরও কমে গেছে, যেখানে 6,33,612 টাকা। আর 2018 থেকে 19-এ আয় তার কমে গেছে, কমে আরও নেমে এসছে, যেখানে হলো 8,79,350 টাকায়। 4 লক্ষ। আর 2019 থেকে 20-তে তার আয় আরও কম বেড়ে গেছে, কিছুটা বেড়ে গেছে, যেখানে হয়েছে 5,39,720 টাকা। 20-তে তার 19 থেকে 20-তে একটু বেড়েছে, যেটা হলো যে 5 লক্ষ। পার্থর স্ত্রীর মৃত্যু হয়েছে, তার 2015 থেকে 16 সালের আয় দেখানো হয়েছে 6,17,051 টাকা। ব্যাংকে পার্থর ব্যাংকে ছিল কত টাকা জানেন আপনারা? শুনুন, যে 2021 সালে হলফনামায় যা পাওয়া যায় তাতে হাতে নগদ ছিল 1,48,676 টাকা। স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে ছিল 28,81,002 টাকা। একই ব্যাংকের অন্য শাখায় ছিল 15,01,161 টাকা। আরও 3টি ব্যাংকে অ্যাকাউন্ট মিলিয়ে হয়েছে 23,32,935 টাকা, 22,23,94 টাকা ও 1,08,695 টাকা। এছাড়া একটি মাত্র LIC পলিসিতে বিনিয়োগ করা ছিল 25 লক্ষ টাকা। হলফনামায় স্পষ্ট লেখা তার নাম কোনো সোনা নেই, হলফনামায় কিন্তু তার নামে কোনো সোনা নেই, যেটা লেখা নেই একটিও গাড়ি। সব মিলিয়ে আস্থাভর সম্পত্তি হয়েছে 90,94,863 টাকা। স্থাবর সম্পত্তিতে হিসেবে বলা আছে পার্থর নামে কোনো জমি নেই কোনো বাণিজ্যিক বাড়িও। তার একমাত্র সম্পত্তি নাকতলার বাড়িটি 1.5 কাঠা জমির উপর, আয়তন 2200 স্কোয়ার ফিট। জমিটি তিনি পেয়েছেন বাবার কাছ থেকে উত্তরাধিকারী সূত্রে। বাড়ি বানাতে তার টোটাল 1989 সালে খরচ হয়েছিল 5 লক্ষ টাকা। 2021 সালের হিসেবে এই বাড়ির মূল্য দাঁড়িয়েছে 25 লক্ষ টাকা। বাড়ি তৈরির টাকা উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে নিজের বেতনের ও ব্যাংকের সুদ। বুঝতে পারছেন, পার্থর গ্রেপ্তারের সময় কোটি কোটি টাকা উদ্ধার নিয়ে যা হইচই হয়েছিল 2021-এর হলফনামায় তার কিন্তু কিছুই নেই। এখন মুক্তির পর আবার রাজনৈতিক ময়দানে ফেরা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে পার্থকে নিয়ে। প্রশ্ন উঠছে, পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসাব অনুযায়ী তার আয়ের উৎস কী ছিল? পার্থ চট্টোপাধ্যায়ের স্থাবর সম্পত্তি পরিমাণ কত ছিল? পার্থ চট্টোপাধ্যায়ের নামে কি কোনো সোনা বা গাড়ি ছিল? পার্থ চট্টোপাধ্যায়ের আয়ের পরিমাণ কি বছর বছর কমে গেছিল কেন? এই সমস্ত কথাগুলো উঠছে। যাই হোক, আপনাকে শেয়ার করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন, আর অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থাকবেন বন্ধুরা।